আমি কখনো ভাবিনি আমার ছেলের সঙ্গে আমার এমন অদ্ভুত সম্পর্ক তৈরি হবে। শুরুতে মনে হয়েছিল এই সম্পর্কটা সমাজের চোখে ধরা পড়লে আমি মুখ দেখাতে পারব না। সে সবসময় আমার কাছে আসতো, আমাকে আঁকড়ে ধরত যেন আমি ছাড়া সে বাঁচতেই পারবে না। অনেকেই সন্দেহ করেছিল। হ্যালো বন্ধুরা, আজকের গল্পটা খুবই স্পেশাল, তাই সবাই রেডি থাকো। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি গল্পটা শেষ পর্যন্ত শুনলে তোমাদের দাঁড়িয়ে যাবে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর দয়া করে গল্পগুলো ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার এবং আমাদের চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করো প্লিজ। তাহলে আমাদের ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। তো চলুন বেশি কথা না বলে গল্পে জাম্প করা যাক। আমার নাম রেহানা। আমার বয়স যখন 20, তখন আমার জীবন ছিল শান্ত আর স্বপ্নভরা। আমি ছিলাম গ্রামের স্কুলের একজন শিক্ষিকা। ছোট ছোট শিশুদের পড়ানো আমার সবচেয়ে প্রিয় কাজ ছিল। আমি ছিলাম বিধবা, আমার স্বামী মারা গিয়েছিলেন অনেক আগেই, ছেলেকে জন্ম দেওয়ার কিছুদিন পরেই। তখন আমার ছেলে আরিফের বয়স ছিল মাত্র 4 মাস। জীবনটা খুব সহজ ছিল না, কিন্তু আমার ছেলে আমার শক্তি হয়ে দাঁড়িয়েছিল। গ্রামের মানুষজন আমাকে সম্মান করত, কারণ আমি শুধু পড়াতাম না, গরিবদের সাহায্য করার চেষ্টা করতাম। কারো ঘরে চাল না থাকলে আমি নিজের ঘরের ভাত ভাগ করে দিতাম। কারো ছেলে মেয়ে স্কুলে বই কিনতে না পারলে আমার বেতনের কিছু টাকা দিয়ে দিতাম। আমার মনে হতো অন্যকে সাহায্য করলে নিজের কষ্ট কিছুটা হলেও হালকা হয়। কিন্তু আমার জীবনের সবচেয়ে বড় সুখ ছিল আমার ছেলে আরিফ, যেন আমার বেঁচে থাকার একমাত্র কারণ। সে ছোট্টবেলা থেকেই চুপচাপ আর ভদ্র ছিল। অন্য বাচ্চারা যেমন দুষ্টুমি করে, আরিফ তেমন করত না, বরং সবসময় আমার পাশে থাকত। যখন আমি স্কুলে পড়াতে যেতাম, তখন সে স্কুলের আঙিনায় বসে ছবি আঁকত বা বই দেখত। কিন্তু একদিন আমার জীবনের রং একেবারেই বদলে গেল। স্কুল থেকে ফেরার পথে আমি লক্ষ্য করলাম এক ছেলে কাঁদতে কাঁদতে রাস্তার পাশে বসে আছে। বয়স হবে প্রায় 1-2 বছর। ছেলেটির মুখ শুকিয়ে গেছে, চোখ লাল। আমি কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, কি রে, কেন কাঁদছিস? সে ভয়ার্ত চোখে আমার দিকে তাকাল। কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আমার মা আমাকে খেতে দেয় না। 3 দিন ধরে আমি শুধু পানি খেয়েছি। আমি বিস্ময়ে তাকিয়ে রইলাম। জিজ্ঞেস করলাম, তোর বাবা নেই? সে মাথা নিচু করে বলল, আছে, কিন্তু তিনি শহরে কাজে গেছেন। আমার সৎ মা আছে। তিনি বলে স্কুলে যেতে নেই, শুধু বাড়ির কাজ করতে হবে। কিন্তু আমি স্কুলে যাই। এজন্য তিনি মারধর করেন আর খাবারও দেন না। আমার বুকটা হু হু করে উঠল। আমি ছেলেটির নাম জিজ্ঞেস করলাম। সে বলল, আমার নাম রাফি। আমি ডাক্তার হতে চাই। আমার স্বপ্ন হলো একদিন গ্রামে হাসপাতাল বানাবো। কিন্তু আমার মা, মানে সৎ মা, সে সবকিছু ভেঙে দিচ্ছে। আমি অবাক হয়ে তার দিকে তাকালাম। এত ছোট বয়সে এমন স্বপ্ন! আমি তাকে সঙ্গে নিয়ে কাছের ভাতের হোটেলে গেলাম। তাকে গরম ভাত, ডাল আর মাছ ভাজি খাওয়ালাম। খেতে খেতে ছেলেটির চোখে জল এসে গেল। বারবার বলছিল, আল্লাহ আপনাকে ভালো রাখুক খালা। আমি কিছু বললাম না, শুধু মনে মনে প্রতিজ্ঞা করলাম এই ছেলেটিকে আমি সাহায্য করব। এরপর থেকে প্রতিদিন স্কুল ছুটির পর আমি রাফিকে খাবার দিতাম। কখনো নিজের টিফিন, কখনো বাড়ি থেকে বাড়তি রান্না করে নিয়ে যেতাম। রাফিও প্রতিদিন আমার অপেক্ষা করত। দিনগুলো এভাবেই চলছিল। কিন্তু হঠাৎ একদিন বড় আঘাত এল। আমার মা, যিনি অনেকদিন ধরে অসুস্থ ছিলেন, তিনি মারা গেলেন। আমার একমাত্র ভরসা মানুষটি চলে গেলেন। আমি আরিফকে আঁকড়ে ধরে কাঁদতে লাগলাম। মনে হচ্ছিল পৃথিবী ফাঁকা হয়ে গেছে। মায়ের মৃত্যুর পর বাড়ির অবস্থা একেবারে ভেঙে পড়ল। আমার বড় ভাই শহরে থাকত, সে খুব একটা খোঁজ নিত না। প্রতিবেশীরা সান্ত্বনা দিলেও একসময় তাদেরও দূরে যেতে হলো। আমি আর আমার ছেলে একা হয়ে গেলাম। তবুও আমি হাল ছাড়লাম না। প্রতিদিন স্কুলে যেতাম, আরিফকে নিয়ে, রাফির জন্য খাবার নিয়ে। কিন্তু ভাগ্য যেন আমাকে আর শান্তিতে থাকতে দিতে চাইছিল না। এক সন্ধ্যায় বাড়ি ফেরার সময় লক্ষ্য করলাম রাফি রাস্তার পাশে বসে কাঁদছে। আমি দ্রুত গিয়ে জিজ্ঞেস করলাম, কি হলো? সে কাঁদতে কাঁদতে বলল, আমার মা আমাকে ঘর থেকে বের করে দিয়েছে। বলেছে আর কখনো যেন বাসায় না ফিরি। আমি কোথায় যাব খালা? আমি নির্বাক হয়ে গেলাম। রাফিকে আমি নিজের ঘরে নিয়ে এলাম। আরিফ খুব খুশি হলো। বলল, মা, আমার ভাই পেয়ে গেছি। সেদিন রাতে আমি অনেক ভেবেছিলাম।
একদিকে নিজের ছেলে, অন্যদিকে এই অসহায় রাফি। কিন্তু আমার মনের ভেতরে একটা কণ্ঠ বলছিল, তুই একা নস, তুই যদি একটাকে বাঁচাতে পারিস তবে সেটাই তোর দায়িত্ব। আমি সিদ্ধান্ত নিলাম রাফিকে নিজের ছেলের মতো লালন করব। কিন্তু আমি বুঝতে পারিনি এই সিদ্ধান্ত আমার জীবনে ঝড় ডেকে আনবে। কারণ কয়েকদিনের মধ্যেই গ্রামের মানুষ গুজব ছড়াতে শুরু করল। কেউ বলল আমি নাকি রাফিকে দত্তক নিয়েছি স্বার্থের জন্য। কেউ বলল ছেলে মানুষকে ঘরে তোলা মানে বিপদ ডেকে আনা। এমনকি আমার ভাই পর্যন্ত এসে বলল, তুই এসব কাণ্ড কেন করছিস? লোকজন কি বলছে জানিস? আমি মাথা উঁচু করে উত্তর দিলাম, আমি জানি আমি কি করছি। এই ছেলেটা আমার সন্তানের মতো, ওর কোনো অপরাধ নেই। আমার ভাই রেগে গিয়ে চলে গেল। আমি বুঝলাম এখন থেকে আমাকে একাই সবকিছু সামলাতে হবে। এরপর থেকে আমার ঘরে নতুন লড়াই শুরু হলো। দুই ছেলে, আরিফ আর রাফি, ওরা ধীরে ধীরে একে অপরের ভাই হয়ে উঠছিল। একসঙ্গে খেলা করত, পড়াশোনা করত। আমি ওদের দেখে মনে মনে স্বপ্ন বুনতাম একদিন এরা দুজনেই বড় মানুষ হবে। কিন্তু গল্প এখানেই শেষ নয়। এক রাতে আমি হঠাৎ শুনতে পেলাম বাড়ির বাইরে অচেনা কারো পদশব্দ। জানালা দিয়ে উকি মারতেই দেখলাম এক অপরিচিত লোক রাফির নাম ধরে ডাকছে। ভয় পেয়ে আমি ছেলেকে আঁকড়ে ধরলাম। আমি বুঝতে পারছিলাম কিছু একটা অশুভ আমাদের দিকে এগিয়ে আসছে। রাফিকে নিয়ে অচেনা লোকটা যখন আমাদের বাড়ির বাইরে দাঁড়িয়ে ডাকছিল, আমার বুক কেঁপে উঠল। আমি তখনও ঠিক বুঝতে পারছিলাম না লোকটা কে। চুপচাপ দাঁড়িয়ে থেকে তার ছায়াটা লক্ষ্য করছিলাম। কিন্তু কিছুক্ষণ পর লোকটা হঠাৎ গলা উঁচু করে বল, রাফি, তুই ঘরে আছিস? তোর বাবা এসে গেছে, বের হয়ে আয়। আমি থমকে গেলাম। বাবা? রাফির বাবা নাকি? আমি দরজা খুলে বাইরে বের হলাম। দেখি একজন মধ্যবয়সী মানুষ দাঁড়িয়ে আছে। গায়ের রং কালো, চোখ দুটো লালচে, মুখে অদ্ভুত কঠোরতা। তিনি বললেন, আপনি কি রাফিকে নিজের ঘরে রেখেছেন? আমি মাথা নেড়ে বললাম, হ্যাঁ, ছেলেটাকে তার সৎ মা ঘর থেকে বের করে দিয়েছে। আমি বাধ্য হয়ে আশ্রয় দিয়েছি। লোকটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি শহরে কাজ করি, খোঁজ খবর পাই না। কিন্তু আজ হঠাৎ শুনলাম আমার ছেলে এখানে আছে, আমি ওকে নিয়ে যাব। রাফি তখন ভেতর থেকে বের হয়ে এলো। বাবাকে দেখে প্রথমে অবাক হলো, তারপর কাপা গলায় বলল, বাবা, আমি আর ওখানে যাব না। মা আমাকে মারধর করে, খেতে দেয় না। আমি এখানেই থাকব। লোকটার মুখ গম্ভীর হয়ে গেল। সে রাফির হাত ধরতে গেল। আমি সঙ্গে সঙ্গে রাফিকে পেছনে টেনে নিলাম। শান্ত গলায় বললাম, দেখুন, আমি কারো ছেলেকে কাটতে চাই না, কিন্তু ও স্পষ্ট বলছে ওখানে যেতে চায় না। ওর ইচ্ছার বিরুদ্ধে ওকে কোথাও নিতে পারবেন না। লোকটা কিছুক্ষণ চুপ করে থেকে চলে গেল। কিন্তু যাওয়ার সময় তার চোখে এক অদ্ভুত দৃষ্টি ছিল। মনে হচ্ছিল সে আবার আসবে। এরপর থেকে আমাদের জীবনে নতুন চাপ শুরু হলো। লোকটা প্রায় রাতে এসে রাফিকে খুঁজত। কখনো গালি দিত, কখনো হুমকি দিত। আমি ভয় পেতাম, কিন্তু তবুও রাফিকে ছাড়তে রাজি হইনি। গ্রামের মানুষ আরো কথা বলতে শুরু করল। কারো কারো মতে আমি অন্যের ছেলে লুকিয়ে রেখেছি। আবার কেউ বলল আমি নাকি লোভে পড়েছি, ছেলেটা একদিন উপার্জন করবে, তাই তাকে আটকে রেখেছি। এসব শুনে বুকের ভেতর আগুন জ্বলত, কিন্তু মুখে কিছু বলতাম না। রাফি ধীরে ধীরে স্কুলে পড়াশোনায় ভালো ফল করতে লাগল। আমার ছেলে আরিফও তাকে সঙ্গ দিত। ওরা দুজন যেন আসল ভাইয়ের মতো একে অপরকে আগলে রাখত। একদিন স্কুল থেকে ফেরার পথে আরিফ আমাকে বলল, মা, রাফি খুব ভালো আঁকতে পারে। স্যার বলেছে সে ভবিষ্যতে বড় চিত্রশিল্পী হতে পারে। আমি বিস্মিত হলাম। রাফির স্বপ্ন ছিল ডাক্তার হওয়ার, কিন্তু ওর হাতে যে শিল্পীর জাদু আছে তা আমি কখনো খেয়াল করিনি। সেদিন রাতে আমি রাফিকে জিজ্ঞেস করলাম, তুই আসলে কি হতে চাস, ডাক্তার না শিল্পী? রাফি কিছুক্ষণ চুপ করে থেকে বলল, খালা, আমি ডাক্তার হতে চাই, কারণ আমি চাই গরিব মানুষদের চিকিৎসা করতে। কিন্তু ছবি আঁকা আমার প্রাণ। আমি যদি ছবি না আঁকি, আমার বুক ভেতর থেকে ফেটে যায়। আমি তার মাথায় হাত রেখে বললাম, তুই দুই স্বপ্ন একসঙ্গে পূরণ করতে পারিস। ডাক্তারও হবি, শিল্পীও হবি। মানুষকে বাঁচানো আর মানুষকে সৌন্দর্য দেখানো দুটোই আল্লাহর কাজ। সে চোখে জল নিয়ে আমার দিকে তাকাল। আমি বুঝলাম আমি শুধু তার আশ্রয়দাত্রী নই, আমি তার মায়ের জায়গায় চলে গেছি। দিনগুলো কেটে যাচ্ছিল, কিন্তু ঝড় আবার এলো।
একদিন হঠাৎ রাফির বাবা থানায় অভিযোগ করল আমি নাকি তার ছেলেকে জোর করে আটকে রেখেছি। পুলিশ এসে আমাকে ডেকে পাঠাল। আমি থানায় গেলাম। মাথা উঁচু করে বললাম আমি কারো ছেলে কারিনি, বরং যাকে তার মা বাবা ঘর থেকে বের করে দিয়েছে আমি তাকে আশ্রয় দিয়েছি। আপনারা চাইলে রাফিকে জিজ্ঞেস করতে পারেন। রাফিকে থানায় ডাকা হলো। পুলিশ তাকে প্রশ্ন করল, তুই কোথায় থাকতে চাস? রাফি কাপা গলায় উত্তর দিল, আমি খালার কাছেই থাকতে চাই, ও আমার মা, আমি ওখানে ফিরতে চাই না। পুলিশ অবাক হয়ে গেল। থানার অফিসার রাফির বাবাকে বলল, আপনার ছেলে স্পষ্ট বলছে সে কোথায় থাকতে চায়, জোর করে আপনি নিতে পারবেন না। বাবা কিছুক্ষণ চুপ করে থেকে চলে গেল, কিন্তু যাওয়ার সময় তার চোখে ক্ষোভের আগুন জ্বলছিল। আমি বুঝলাম ঝামেলা এখানেই শেষ নয়। এরপর থেকে আমার জীবন আরো কঠিন হয়ে উঠল। আরিফ আর রাফিকে পড়ানো, সংসার চালানো, গ্রামের মানুষের বদনাম সহ্য করা, সবকিছু একসাথে টেনে নিচ্ছিলাম। মাঝে মাঝে ভেঙে পড়তে ইচ্ছে করত, কিন্তু যখন আমার ছেলেরা পাশে দাঁড়িয়ে হাসত তখন মনে হতো আমি পৃথিবীর সব সুখ পেয়ে গেছি। একদিন রাতে হঠাৎ দরজায় জোরে ধাক্কা পড়ল। আমি আঁতকে উঠলাম। দরজা খুলে দেখি রাফির বাবা, সঙ্গে দুজন অচেনা লোক। সে গর্জে উঠল, আজ আমি আমার ছেলেকে নিয়ে যাব, আর কেউ আটকাতে পারবে না। আমি দরজার সামনে দাঁড়িয়ে বললাম, ওর ইচ্ছা ছাড়া আপনি কাউকে নিতে পারবেন না। লোকটা ধাক্কা দিয়ে ভেতরে ঢুকতে চাইছিল। তখনই রাফি সামনে এসে দাঁড়াল। সে কাঁদতে কাঁদতে বলল, বাবা, আমি আপনাকে সম্মান করি, কিন্তু আমি ওখানে ফিরব না। আপনি যদি আমাকে ভালোবাসেন তবে আমাকে আমার মায়ের সঙ্গে থাকতে দিন। এই মা শব্দটা শুনে আমার বুকটা হু হু করে উঠল। রাফির বাবা থমকে গেল, তারপর কিছু না বলে ঘুরে চলে গেল। সেদিন আমি বুঝলাম ভালোবাসার শক্তি কতটা প্রবল। বছর ঘুরতে থাকল। আরিফ আর রাফি বড় হতে লাগল। আরিফ পড়াশোনায় ভালো, রাফি শিল্পী আর বিজ্ঞানের জগতে একসঙ্গে উঠতে চাইছিল। আমি গর্বে ভরে যেতাম, কিন্তু জীবনের শেষ পরীক্ষা তখনও বাকি ছিল। এক রাতে হঠাৎ রাফি অসুস্থ হয়ে পড়ল। জ্বর, মাথা ঘোরা, শরীর দুর্বল। আমি দিশেহারা হয়ে গেলাম। কাছের হাসপাতালে নিয়ে গেলাম। ডাক্তার বলল, গুরুতর রক্তের অসুখ ধরা পড়েছে, অনেক টাকার চিকিৎসা লাগবে। আমার চোখে অন্ধকার নেমে এলো। এত টাকা আমি কোথায় পাব? গ্রামের মানুষ তখনও গুজব ছড়াচ্ছিল, কেউ সাহায্য করল না। আমি ভেঙে পড়েছিলাম। তখন আরিফ আমার হাত ধরে বলল, মা, ভয় পেও না, আমি রাফিকে বাঁচাবো। সে শহরে গিয়ে টিউশনি শুরু করল, রাত দিন পরিশ্রম করল। আমি স্কুল থেকে যা পাই সব যোগ করলাম। অবশেষে চিকিৎসা শুরু হলো। দীর্ঘদিনের লড়াইয়ের পর রাফি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল। ডাক্তার বললেন, সময়মতো চিকিৎসা না হলে বাঁচানো যেত না। সেদিন আমি কান্নায় ভেঙে পড়েছিলাম। মনে হচ্ছিল আল্লাহ আমার সন্তানকে আবার ফিরিয়ে দিয়েছেন। বছর কয়েক পর রাফি মেডিকেল কলেজে ভর্তি হল। তার স্বপ্ন পূরণ হতে শুরু করল। আরিফও বিশ্ববিদ্যালয়ে ভর্তি হল ইঞ্জিনিয়ারিংয়ে। আমি দাঁড়িয়ে থেকে দেখছিলাম আমার দুই ছেলেই ধীরে ধীরে বড় মানুষ হয়ে উঠছে। গ্রামের মানুষ যারা একসময় গুজব রটাত, তারা এখন এসে বলতো, আপনি সত্যিই মহান মা, আপনি না থাকলে রাফি হয়তো আজ বেঁচেই থাকতো না। আমি মুচকি হেসে উত্তর দিতাম, আমি কিছুই করিনি, শুধু মায়ের মতো ভালোবাসতে শিখেছি। আজ বহু বছর পরে যখন এই কাহিনী লিখছি, আমার ছেলেরা দুজনেই সফল মানুষ। আরিফ এখন একজন নামকরা ইঞ্জিনিয়ার। রাফি ডাক্তার হয়ে গরিবদের ফ্রি চিকিৎসা দেয়, পাশাপাশি চিত্রশিল্পী হিসেবেও মানুষের ভালোবাসা পেয়েছে। আমি এখনো আমার গ্রামে আছি, ছোট্ট স্কুলে পড়াই, কিন্তু আমার বুক ভরে আছে গর্বে। কারণ আমি জানি মা শুধু জন্মদাত্রী নয়, মা হলো সেই যে সন্তানের জন্য নিজের জীবন বাজি রাখতে পারে, রক্ত মাংসের সম্পর্ক ছাড়াও যাকে ভালোবাসতে পারে। আমার গল্প এটাই শেখায়, ভালোবাসা যদি সত্যি হয় তবে সে সব বাধা ভেঙে পথ তৈরি করে নেয়। এই ছিল আজকের গল্প। ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক, কমেন্ট এবং আর ভয়েস স্টোরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। দেখা হচ্ছে কালকের ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। ধন্যবাদ।